বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, জানালেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরে ভোট ধরে চলছে প্রস্তুতি। এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। জনগণের বঞ্চনা দূর করতে অবিলম্বে নির্বাচন চাই বিএনপি। ন্যূনতম সংস্কার করেই ভোট আয়োজনের আহ্বান জামায়াত আমিরের। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আম বয়ান শুরু। টঙ্গীর তুরাগ তীরে দেশি বিদেশি মুসল্লির ভিড়, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জ্ঞানের আলো ছড়াতে 1 বছর পর আবারও এসেছেন বিদ্যাদেবী সরস্বতী। উৎসব আমেজে প্রতিমায় অগণিত ভক্তের অঞ্জলি। এবং বিপিএল এর শিরোপা লড়াই থেকে ছিটকে গেল রংপুর রাইডার্স। 9 উইকেটের বড় জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স। দর্শক, সংবাদ সন্ধ্যা শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। চলতি বছরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে। এ সময় পবিত্র রমজানে মাসে খাদ্য ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন কবে হবে সেটি অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, কাগজপত্র কিংবা অন্যান্য জটিলতার জন্য কেউ যেন বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত না হয়। ভোটার হওয়ার উপযুক্ত সবাইকে তালিকার অন্তর্ভুক্ত করার তাগিদও দেন তিনি। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধাচরণ নয়, বরং আরও দায়িত্বশীল করতেই বিএনপি সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের অধিকার বঞ্চনার দুঃস্বপ্ন দূর করতে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। সাইফুর রিপনের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার রাজধানীর লালবাগে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মশালায় নেতারা বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। 1 মাসের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। স্বাধীনতার পক্ষের দল বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতা বিরোধী দল না বিএনপি। আজকে অনেকে মুখে ধর্মের কথা বলে মুনাফিকতা করছেন, মুখে মুখে সুন্দর কথা বলেন, কাজ করছেন মুনাফিকদের মতো। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন। রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। বাংলাদেশের জনগণের যে বিশ্বাস, যে আস্থা রয়েছে, সে আস্থা বিশ্বাসের অর্জনের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর পথ চলবে, আগামীর সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে। আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো প্রশ্রয় দিব না, আমরা কোনো চাঁদাবাজকে কোনো সুযোগ দিব না,
আমরা কোনো দখলদারিকে সুযোগ দিব না, আমরা কোনো লুটতরাজকে কোনো রকম সুযোগ দিব না। এদিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিবারের সন্তান পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের অজুহাতে নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই। সরকারের কোন কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। সরকারের বিরুদ্ধচারণ নয়, সরকারকে আরো দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে। রোড ম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। পাশের দেশে আশ্রয় পেয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার জন্য ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় ভারতের সঙ্গে বল্লামুখা বাঁধ নিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বানও জানান জামায়াত আমির। বলেন, এ নিয়ে সরকার টেকসই ও যুক্তিসঙ্গত পদক্ষেপ নিলে জামায়াত পাশে থাকবে। এ সময় বিগত সরকারের অনিয়ম লুটপাটের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে শহীদ শ্রাবণের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন ও কবর জিয়ারত করেন জামায়াত আমির। তা আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। কারণ এই আন্দোলনে দেশ গড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, তাদের বিশাল অবদান রয়েছে, আমরা তাদের কাছে ঋণী, যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, লড়াই করেছে তাদের কাছে, আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা ঋণী। তা আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। আন্দোলনের পঞ্চম দিন মহাখালী রেলগেট অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন। ভোগান্তি নিয়ে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। কায়েস রাহাতুর রিপোর্ট। ষষ্ঠ দিনে গড়ালো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন। 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মানার পর গেল বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে লাগাতারভাবে চলছে অনশন কর্মসূচি, একই সঙ্গে অবরোধ কর্মসূচি। সোমবার বিকেলের আগ পর্যন্ত তাদের অবস্থান ছিল কলেজের মূল ফটকের সামনে। রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে মহাখালী, আমতলী, গুলশান লিংক রোড ব্লকেট কর্মসূচি দেয়া হলেও 3টা পর্যন্ত মূল ফটকের সামনেই অবস্থান করে তারা। এ সময় দুর্ভোগে পড়া পথচারীদের সাথে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় শিক্ষার্থীদের। সাধারণ মানুষ বলছেন, এভাবে জনদুর্ভোগ না বাড়িয়ে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা উচিত। আসলে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে, আপনাদের যদি যৌক্তিক আন্দোলন থাকে, আপনারা এইসব নিয়ে বসেন। মানে একদিন না হোক একদিন হবেই। আপনারা বলছেন যে 1997 সালের পর থেকে আপনারা এই আন্দোলন করে যাচ্ছেন, তাহলে আপনারা কঠোরভাবে বসেন। আপনারা যখন হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট সরকার ছিল তখন আপনারা কেন বসেন নাই? বাইকে করে আসছে, এই বাইকটা ওরা এখান থেকে যেতে দেয় না, আর ওই সাইডটা তো অনেক জ্যাম থাকে। তো যাওয়ার কোনো পসিবল নেই। আমার 4টা ট্রেন ছিল, ভাইকে বুঝাই বললাম যে ভাই আমার এরকম ট্রেন, সব টিকিট সব রেডি, আমাকে যেতে দেন, আমাকে অন্তত অ্যালাউ করেন। আমি তো স্টুডেন্ট, আপনারা তো স্টুডেন্ট, আপনাদের যে দাবি আমার যদি এখানে হয়, আমারও তো এখানেও আসতে হতে পারে। এদিকে বেলা 3:45টার দিকে একটি মিছিল নিয়ে মহাখালী রেলগেট অবরোধ করে তারা। এ সময় প্রধান উপদেষ্টা এসে দাবি মানার ঘোষণা না দেওয়া পর্যন্ত সেই অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলন করে যাচ্ছে, সরকারের এক বিন্দু টনক নড়ে নাই।
গতকাল আপনার উপদেষ্টার এই অনর্বর কথা, এমন বাজেয়াল কথা, নাজেয়াল কথা আমরা আসলে বিচলিত হয়েছি। আমরা আমাদের কথায় এখন পর্যন্ত অনড় আছি। জনগণ যদি আমাদের এই জিনিসটা বুঝে যে আসলে আমরা কেন বিশ্ববিদ্যালয় চাই, হ্যাঁ, আমি মনে করি জনগণ এই জিনিসটা জানে না। এখন কিন্তু রাজনৈতিক চাপ নাই দেশে, ওইরকম চাপ নাই যে একটা ভার্সিটি করলে রাজনৈতিক দলগুলো ক্ষুণ্ণ হবে। তো এর থেকে এখন তো সময়, এখনই মুখ্য সময় মনে করি। এখন আপনারা ভার্সিটি করে দেন, বাকি কলেজগুলো যদি ভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে অবশ্যই করেন, সমস্যা কি? উচ্চশিক্ষার জন্য আপনি প্রতিষ্ঠান করে দিলে তো আরো ভালো দেশের জন্য। রাষ্ট্র আমাদের সাথে এভাবে কথা বলে, এভাবে ঠিক জ্ঞান বুদ্ধিহীন মানুষের মতো আচরণ করে, এখানে আমাদের আর কি বলার আছে? এই যে এত স্টুডেন্ট আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই যে এত জনদুর্ভোগ সরকারের কারণে, সরকারের সিদ্ধান্তের কারণে সৃষ্টি হচ্ছে। সে যদি আমাদের প্রস্তাব না মেনে নেয়, আমরা তার যে প্রস্তাব আমরা এটা মানি না, আমরা এটা পুরোপুরি প্রত্যাখ্যান করলাম, যার কারণে আমরা আজকে এই রেলগেট অবরোধ করছি। আজকেও যদি সেম মূল্য আমাদেরকে দিতে চায় আমরা সেটা নেব না, যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত একটা দলিল হিসেবে আমাদেরকে দিবে যে আজকে থেকে তিতুমির বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করেছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এদিকে রেলগেটে অবস্থান নেয় ঢাকার সঙ্গে সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দর্শক, অবরোধের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, অবরোধের কারণে কি ধরনের আসলে প্রভাব পড়েছে রাজধানী জুড়ে এবং দাবির বিষয়ে কি বলছেন আসলে আন্দোলনকারীরা? ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মহাখালী রেল ক্রসিং এ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিকেল থেকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের পর এখন এই মুহূর্তে তারা রেল সড়ক অবরোধ করেছে। তো রেল সড়ক অবরোধ করার ফলে ঢাকার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতে করে কিন্তু ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। তো শিক্ষার্থীরা আমাদেরকে যেটা বলেছে যে তারা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হবে, তারা আন্দোলন চালিয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আমরা আজকে বিকেলে শিক্ষা উপদেষ্টার একটা প্রেস ব্রিফিং এ ছিলাম। সেখানে তিনি তার আগের বক্তব্যকে সমর্থন করে বা আগের বক্তব্যকে কোট করে বলেছে যে এখনই সম্ভব হচ্ছে না তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা। তো এই দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীরা আরো উত্তাল হয়ে গিয়েছে এবং উত্তাল হয়ে তারা বিক্ষোভে স্লোগান করে এই মুহূর্তে তারা মহাখালী রেলপথ অবরোধ করেছে। এতে করে দুই পাশেই আপনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো শিক্ষার্থীরা যেটা বলছে যে তাদের সাথে ঊর্ধ্বতন কেউ এসে যদি তাদেরকে দাবি পূরণ করে তবেই তারা একমাত্র এই দাবি থেকে বা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনশনে অংশগ্রহণ করে বেশ কয়েকজন হুইল চেয়ারে বসে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি, আপনাদের সাথে কেউ কি যোগাযোগ করেছে কিনা, কি ভাবছেন আপনারা? আমাদেরকে জানানো হয়েছে যে মন্ত্রণালয় থেকে একটি টিম আসবে, সেই টিম আমাদের সাথে বসে কথা বলবেন। আমাদেরকে বলা হয়েছিল যে কলেজ প্রশাসনের সাথে একসাথে বসে কলেজ প্রাঙ্গণে গোপনে গুপ্ত মিটিং করবেন, মানে এখানে আসবেন না। পরে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা কোনো গুপ্ত মিটিং করব না, আমরা কোনো আলাদা মিটিং করব না, আমাদের মিটিং হবে এই রাজপথে, এই আমার অনশনকারী ভাইদের সাথে। এদের মাধ্যমে কথা হবে আগামী আন্দোলন কিভাবে চলবে, নাকি আমরা ক্যাম্পাসে ফিরে যাব, পড়ার টেবিলে ফিরে যাব। দর্শক, মহাখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকার যেভাবে এসে পেয়েছে, এখন সেখান থেকে উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 অগস্ট পরবর্তী সময়ের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হচ্ছে বলেও জানান তিনি। আমার ইভেন ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ওনারাও ছিলেন যে আমাদের 21শে ফেব্রুয়ারিটা যেন ভালোভাবে উদযাপন করা যায় এবং আমাদের আইন শৃঙ্খলা যেন ঠিকভাবে সব কিছু থাকে এবং যে আমাদের যে বই মেলাটা হচ্ছে ওখানকার আইন শৃঙ্খলা যেন সুষ্ঠুভাবে থাকে, এই জন্য আমাদের আলোচনা সভাটা ছিল।
টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজর নামাজের পর খিত্তায় খিত্তায় শুরু হয় ধর্মীয় আলোচনা। বাদ জোহর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের সুরাই নিজামের দ্বিতীয় ধাপের এ ইজতেমায় ঢাকায় একটি অংশসহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ধর্মীয় আলোচনা, ইবাদত বন্দেগী সহ নানা আচার পালনে ব্যস্ত সময় পার করছেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। ভোরের ঘন কুয়াশা উপেক্ষা করে সমবেত হয় দেশি বিদেশি মুসল্লিরা। যতদূর চোখ যায় খিত্তায় খিত্তায় ধর্মপ্রাণ মানুষের ভিড়। সোমবার ফজর নামাজের পর শুরু হয় সুরাই নিজামের এবারের ইজতেমার দ্বিতীয় ধাপ। নিজ নিজ অবস্থানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত মুসল্লিরা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আশকারে ব্যস্ত বিদেশি মেহমানরাও। সকাল 10টায় বিভিন্ন নজমের জামাতের সাথীদের বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। যারা প্রথম ইজতেমায় অংশ নিতে পারেননি, দ্বিতীয় ধাপে অংশ নিয়ে ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজি খুশি অর্জনের আশা জানান তারা। আলহামদুলিল্লাহ, আমাদের 23 ফেব্রুয়ারি বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এক পর্ব শেষ হয়েছে, আমরা দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আসে খুব ভালো শান্তি আছে, খুব ভালোভাবে আছে। আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আমাদের তাবলীগের কাজ প্রচার হয়ে যায়, সবাই যেন দিনের উপর চলে। আল্লাহ তাআলা আমাকে যে নেক হায়াত দিছে, এই হায়াত যতদিন আল্লাহ তাআলা আমাকে দিয়া দে, আল্লাহর কাজ করতাম। বুধবার দ্বিতীয় পর্বের আখরি মোনাজাত শেষে মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে জামাত নিয়ে বের হবেন চিল্লার উদ্দেশ্যে। ইসলামের দাওয়াতের পাশাপাশি নিজের আমলের উপর মেহনতের কথাও জানান অনেকে। বড় বড় জামাত আমরা এখান থেকে বের করব ইনশাআল্লাহ। আমরা দেশকে এখানে ইজতেমাকে সফল করব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশমূলক যে আমাদের আলোচনাগুলি শুনলাম উলামায়ে কেরামের কাছ থেকে, সেভাবে আমাদের জীবনযাপন করা। এখানে আসছি এটা শিখার জন্য এবং এখান থেকে যাওয়ার পরে আমরা এগুলো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। ইজতেমার এই পর্বে দেশের 22 জেলা এবং ঢাকার এক অংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। আছেন 76 দেশ থেকে আসা 3000-এর বেশি মেহমানও। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হবে দ্বিতীয় ধাপ। এবার প্রথম পর্বে অংশ নেয় প্রায় 40 লাখ মুসল্লি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ সারা দেশে মহা ধুমধামে উদযাপন হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা, কলা ও পাণ্ডিত্যের দেবীর আশীর্বাদ নিতে আসা ভক্তদের ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই মণ্ডপে। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা আয়োজনে ছিল না কোনো কমতি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। এক হাতে বীণা, অন্য হাতে বই। বাংলা তথা পূর্ব ভারতে দেবী সরস্বতীর দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসিনা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান, বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে এই দিনে দেবী জন্মগ্রহণ করেছিলেন। ভালো ফলাফলের জন্য দেবীর আশীর্বাদ পেতে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতী পূজার আয়োজন করে থাকে। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত বিভিন্ন পূজা মণ্ডপ। তাই তো পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন জ্ঞানের দেবীর আশীর্বাদ নিতে। বিদ্যা চেয়েছি যেন আমার বিদ্যা বুদ্ধি হয়, আমি বড় হয়ে অনেক পড়াশোনা করতে পারি। আমি যেন ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি। পড়াশোনা করে ছেলেরা, সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। এদের সামনে পরীক্ষা, এরা যে পড়াশোনা করে অনেক বড় হতে পারে। ঢাকায় সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ এবছর হলের মাঠে প্রায় 70টি মণ্ডপ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। ক্ষেত্রে বছরের আমার চাওয়া থাকে একটি ভালো ক্যারিয়ার এবং একটি ভালো একাডেমিক লাইফ, এবং অবশ্যই আমার সকল কালচারাল কারিকুলাম অ্যাক্টিভিটিস যাতে আরও বেশি সমৃদ্ধ হয়। স্টুডেন্টের জন্যই প্রার্থনা করলাম, মানুষের জ্ঞানের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য। ঘুরতে ভালো লাগে, এখানে আসছি, অনেক ভালো লাগছে। আমি পরীক্ষা যাতে পাশ করতে পারি, তারপরে আরও অনেক কিছু চেয়েছি। জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদে অশুভ বুদ্ধির বিনাশ ঘটে শুভ বুদ্ধির জয় জয়কার হোক, মানুষের মধ্যে সৃজনশীলতা এবং প্রজ্ঞার বিকাশ ঘটুক, এমনটাই চাওয়া ভক্তদের। জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রক্ষণপুর সীমান্ত এলাকার একটি খালে তারা মাছ ধরতে গিয়েছিলেন বলে জানায় স্থানীয়রা। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেয়। তবে ঠিক কি কারণে তাদের ধরে নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিএসএফ এর হাতে আটকরা হলেন উপজেলার রাধানগর এলাকার মোহাম্মদ মুকুল, আলিস, নুরুল হুদা ও বাবু। আমাদের রূপপুরের 4 জন ছেলেকে ধরে নিয়েছে। কোথায় ধরেছে? না তো ওই ভারতের মধ্যে ধরেছে। মাছ ধরতে গেছিল না বর্ডারে গরু আনতে গেছিল, এটা ঠিক নিশ্চিত নই। আমি এখান থেকে যাই, আমি রূপপুর যাবো বিজেপি, তাইলে আমি বুঝতে পারবো সবকিছু। মিয়ানমারে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে বান্দরবানের নাইনখংছড়ি উপজেলার এক তরুণের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার বেলা 1টার দিকে মিয়ানমার সংলগ্ন ফুলতলি সীমান্তের শূন্য রেখায় বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। স্থানীয়রা জানায় আহত তরিক উদ্দিন সহ আরও অনেকের বিরুদ্ধে চোরা কারবারের অভিযোগ রয়েছে। সোমবার তারা সীমান্তের 48 নম্বর সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এ প্রসঙ্গে বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব চোরা কারবারে জড়িত। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে শাহ আব্দুল করিম লোক উৎসব। শনিবার সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাটের পুত্র শাহ নূর জালাল। আগামী শুক্র শনিবার 2 দিনের উৎসবে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও সঙ্গীত পরিবেশন করবেন। আয়োজন সফল করতে এবারও যুক্ত রয়েছে বিকাশ। বাংলা লোকগানের এই বাউল সম্রাটের স্মরণে 2006 সাল থেকে আয়োজন হচ্ছে এই উৎসব।